4 উইকেটে 158, 41 ওভারে খেলা হয়েছে। বৃষ্টির কারণে প্রথম সেশনে একটুও খেলা হয়নি, দ্বিতীয় সেশনে অনেক পরে গিয়ে ম্যাচটা শুরু হয়েছে, যদিও আজকে সারাদিন বৃষ্টি হয়নি। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে সেটার প্রভাবে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার পরও মাঠ তৈরি করতে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লেগেছে। হাউ ডিসঅ্যাপয়েন্টিং ওয়াজ দ্যাট? মানে আধুনিক ক্রিকেটে এসে শুরুতে এত সময় লেগে যাবে, এটা তো একটু হতাশারই। যদি বাংলাদেশে এটা হতো আমার মনে হচ্ছে আলোচনা সমালোচনা একটু বেশি হতো, কিন্তু পাকিস্তান বলে হয়তো একটু কম হচ্ছে কিনা সেটা আমি জানি না। তবে আপনি বলছিলেন যে প্রথম দিন শেষে কে এগিয়ে, আমার মনে হচ্ছে বাংলাদেশ যদি আরেকটা উইকেট নিতে পারতো কিংবা 98 রানের ওই মাঝখানে পার্টনারশিপটা না হতো, তাহলে অবশ্যই বাংলাদেশ ড্রাইভিং সিটে থাকতো। তবে প্রথম সেশনে যে দারুণ বোলিংটা করেছে বাংলাদেশের পেসাররা, অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশের পেসারদের ক্রেডিটটা দিতেই হচ্ছে, বিশেষ করে শরীফুল। তার একেবারে স্বপ্নের উইকেট, তিনি একটা প্রেস কনফারেন্সে ঠিক পাকিস্তানে বসে বলেছিলেন যে তার স্বপ্নের উইকেট হচ্ছে বাবর আজম। বাবর আজমের উইকেটটা যদি তিনি পান, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অবশ্যই সেটা তার জন্য দারুণই হবে এবং সেটা পেলেনও তিনি। তার স্বপ্নের উইকেট যাকে বলে, সেই স্বপ্নের উইকেটটা পেয়ে কিন্তু টেস্ট ক্রিকেটটা শুরু হলো। প্রথম দিনে টসটা জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত তিনি বেছে নিয়েছেন। হ্যাঁ, আর্লি ময়েশ্চার উইকেটে ছিল, মুভমেন্ট ছিল, তবে আমরা সকালে যদি 10টায় পাকিস্তান সময় 10টা যদি খেলা শুরু হতো নিশ্চিতভাবে ওই মুভমেন্টটা বেশি থাকতো, কারণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে আউটফিল্ড তৈরি না থাকায় কিন্তু খেলা শুরু হতে দেরি হয়েছে এবং উইকেট যেহেতু কাভারে ঢাকা ছিল না, যতটুকু মুভমেন্ট আসলে এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু ছিল না। তারপরও ক্রেডিট দিতে হবে বাংলাদেশের ফাস্ট বোলারদেরকে, বিশেষ করে হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামকে। দুজনই প্রথম 10টা ওভার যেভাবে বল করেছেন, কোনো লুজ বল করেননি, পাকিস্তানের উপর প্রেশার ক্রিয়েট করেছেন এবং সেই কারণেই কিন্তু আসলে উইকেটগুলো বাংলাদেশ তুলতে পেরেছে। তবে নাহিদ রানার ইনক্লুশনটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা হয়তো ভেবেছিলাম খালেদ খেলবেন, কারণ তিনি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, টেস্ট ক্রিকেটটা তিনি নিয়মিত খেলেন। যখন ফার্স্ট চেঞ্জে নাহিদ রানা এলেন এবং তিনি পুরো ম্যাচ জুড়ে আসলে ইকোনমিক্যাল বোলিংটা করতে পারেনি, প্রায় 5 করে রান দিয়েছেন প্রতি ওভারে। শ্রীলঙ্কার বিপক্ষে যখন সিলেটে তার টেস্ট অভিষেক হয়েছে এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, তিনি উইকেট পেয়েছেন, খুব বেশি শর্ট ডেলিভারি করেছেন, তবে ইকোনমি রেটটা তার হাই। টেস্ট ক্রিকেটের চাপটা ধরে রাখতে হয়, সেই কাজে কি তিনি আসলে আজকের দিনটা ব্যর্থ হলেন কিনা? টেস্ট ক্রিকেট না, আসলে যে কোনো ক্রিকেটেই তো এমন একটা ব্যাপার, আমরা ব্যাটারদের পার্টনারশিপের কথা তো প্রায়শই বলি, কিন্তু বোলিংটা অনেকখানি পার্টনারশিপের খেলা। যে একটা প্রান্ত যদি খুব ভালো বল করে থাকে, অপর প্রান্তে যদি আপনি উইকেট না নিতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই সাপোর্টটা দিতে হবে। আপনি যদি অনেক বেশি রান লিক করে ফেলেন, আপনি বলছিলেন প্রায় 5-এর ইকোনমি, আমি ভুল না করে থাকলে নাহিদ রানা 10 ওভারে 48 রান দিয়েছে, মানে 4.8 ইকোনমি। ওই যে অন্য প্রান্তের চাপটা ধরে রাখা, সেটা কিন্তু নাহিদ রানা পারেনি। আর আরেকটা ব্যাপার, আগের দিন আপনি বলছিলেন যে মিরাজ খেলবে, মিরাজ খেলেছিল, আমি বলেছিলাম যে হাসান সঙ্গে নাহিদ রানা খেলবে, নাহিদ রানা খেলেছিল, কিন্তু শরীফুল বা হাসানরা যে ভালো বলটা করেছে, অন্য প্রান্তে নাহিদ রানার অন্তত প্রথম দিন হিসেবে সাপোর্টটা দেওয়া দরকার ছিল, সেটা তিনি পারেননি, রান একটু বেশি দিয়ে ফেলেছেন। এবং আমরা হাসান মাহমুদ শরীফুলের কথা যদি বলি, দুজনই উইকেট পেয়েছেন। তার চেয়েও বড় কথা, দুজনে মিলে আজকে 25 ওভার বল করেছেন এবং ইকোনমি দুজনেরই আউটস্ট্যান্ডিং, 3-এর কম ছিল। তো টেস্ট ক্রিকেটে আপনি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার জন্য যে বোলিংটা করা দরকার, যে লাইন লেন্থটা মেনটেন করা দরকার, সেটা তারা করতে পেরেছেন। এবং ক্যাচিং নিয়ে যদি একটু কথা বলি, জাকিরের আউটস্ট্যান্ডিং ক্যাচ, পরের ক্যাচটাও স্লিপে ধরতে সক্ষম হয়েছেন সাইম আয়ুবের। বাংলাদেশের স্লিপ ফিল্ডিং নিয়ে আমরা সবসময় একটু হতাশায় ভুগি, যে টেস্ট ক্রিকেটে উইকেট আদায় করে এই ধরনের উইকেটে, বিশেষ করে ফ্ল্যাট উইকেটে উইকেট তৈরির অপরচুনিটি তৈরি করাটাই একটা বিশেষ কিছু, এবং আমরা অপরচুনিটি তৈরি করলেও সেগুলো সবসময় গ্র্যাব করতে পারি না। আজকের দিনটা একটু ভিন্ন। বাংলাদেশ খুব সম্ভবত আগের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা ছিল, ওখানে প্রতি 100টা ক্যাচের মধ্যে 37টা ক্যাচ ধরেছে, সবার নিচে ছিল আমাদের অবস্থান। তার মানে কতটা ভয়াবহ অবস্থা ছিল। আর স্লিপ ফিল্ডিংয়ে আমরা সবসময় ভুগি, আমাদের বোলাররা যত সুযোগটা তৈরি করুক, কিন্তু তারা স্লিপের ফিল্ডাররা ক্যাচ নিতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই আজকে জাকিরের ক্যাচটা অসাধারণ ছিল প্রথম উইকেটে, সেটা অবশ্যই বলতে হবে। আর আরেকটা ক্যাচ নিয়ে একটুখানি বলতে চাই, লিটন দাস, বিশেষ করে বাবর আজমের যে ক্যাচটা তিনি নিয়েছেন, সেটা অবশ্যই একজন উইকেট কিপার হিসেবে একটা বোনাসই হবে বোলারদের জন্য। আপনি বাবর আজম যে বলে আউট হয়েছেন, শরীফুলের কথা আমরা বলছিলাম না, তার ড্রিম উইকেট, কিন্তু ওই অর্থে যে ভালো বল ছিল তাও না, কিন্তু লিটন দাস যে ক্যাচটা নিলেন, অবশ্যই তার ক্রেডিটটা দেওয়া দরকার। তবে আমরা একটু স্কোর কার্ডটা দেখে আসি। স্কোর কার্ডটা যদি দেখি, তাহলে আপনি বলছিলেন যে 41 ওভারে 158 4 উইকেট, স্কোর কার্ডটা দেখলেই আমরা বুঝতে পারবো। সেখানে শফিকের ব্যাটে 2 রান, সাইম আয়ুব 56 রান, শান মাসুদ 6, বাবর আজম 0, আর সাদ শাকিল করেছেন 57 রান, রিজওয়ান 24 রানে অপরাজিত। আর বোলারদের গল্পটা, শরীফুল 2টা উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ 2টা উইকেট পেয়েছেন, এবং নাহিদ রানার কথা আমরা বলছিলাম, হি হ্যাজ বিন এক্সপেন্সিভ, 10 ওভারে 48 রান দিয়েছেন, কোনো উইকেট নেই। এবং পার্টনারশিপ বোলিংটা শরীফুল হাসান মাহমুদরা ফার্স্ট স্পেলে যেভাবে করতে পেরেছেন, সেটা নাহিদ রানা আসার পরে খানিকটা লুজ হয়ে গিয়েছে। এবং আজকে 41 ওভার খেলা হয়েছে, 158 রান পাকিস্তান তুলেছে। রান রেটের কথা যদি আমরা বলি,
পাকিস্তান কিন্তু ডমিনেট করেছে। 3টা উইকেট তারা আর্লি হারানোর পরও সাইম আয়ুব এবং সৌদ শাকিল স্ট্রাইক রোটেট করেই খেলেছে। এই জিনিসটাকে কিভাবে দেখেন? পুরো দিনে তাদের রান রেট হচ্ছে 3.85, মানে আধুনিক ক্রিকেট হিসেবে ঠিক আছে, রান রেট খুব বেশি হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি একটা উইকেট নিতে পারতো অবশ্যই ঠিক ছিল। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, তাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। মাঝখানে যে 98 রানেরটা জোট হলো, তার জন্য অবশ্যই পাকিস্তান এখনও ম্যাচে আছে, আর বাংলাদেশ যে খুব বেশি ছিটকে গিয়েছে তা না। আর আরেকটা ব্যাপার হচ্ছে 37 বা 38 ওভার শেষে সাকিব আল হাসানের আক্রমণে আসা, সেটা কিভাবে দেখছেন? বা 41 ওভারের মধ্যে মাত্র 6 ওভার স্পিনাররা করেছেন। সাকিব এসছেন 37 বা 38তম ওভারে। মিরাজও যে খুব বোলিং করেছেন তাও না। সাকিব কি আসলে এই কারণেই আসলেন না যে সৌদ শাকিল এবং সাইম আয়ুব যখন ব্যাটিং করছিলেন, ক্রিজে দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান। এখন টেস্ট ক্রিকেটে আপনি ওয়ানডে বা টি20 মতো টেস্ট ক্রিকেটেও যদি 38তম ওভারে এসে দলের স্ট্রাইক বোলার বোলিংয়ে আসেন, সেটা নিশ্চিতভাবে একটু দুঃখজনক। মিরাজ রাইট আর্ম অফ স্পিনার হিসেবে একদিক থেকে ম্যানোভার করেছেন এবং পেস ডিপার্টমেন্ট থেকে একজনকে সবসময়ই আসলে শান্ত ক্যারি করেছেন। সে কারণেই হয়তো সাকিবকে এত পরে আসলে বোলিংয়ে আনা। ওই যে ডব্লিউজি গ্রেস প্রায় 100 বছর আগে ক্রিকেটটা খেলতেন, তিনিও এ ধরনের নীতি বা রীতি মেনে চলতেন কিনা, যে দুই প্রান্তে দুই বাহাতি থাকলে আরেকজন বাহাতি স্পিনার আসতে পারবে না। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে কেন যে এখনো এই রীতি বা নীতি মেনে চলার কোনো প্রশ্নের, এই প্রশ্নের উত্তর আসলে নেই। অনেকদিন ধরে আমরা দেখছি যে টেস্ট ক্রিকেটেও তা হচ্ছে, কিন্তু আসলে আদৌ কি এটা উচিত কিনা? 4 উইকেটে 158, একেবারে শেষ পর্যায়ে আছি আমরা এই টপিক নিয়ে কথা বলার। কে এগিয়ে, এই উত্তর দিতে গেলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে একটু এগিয়ে রাখতে হবে, কারণ বাংলাদেশ শুরুতে 3টা উইকেট পেলেও মাঝখানে পাকিস্তান একটা পার্টনারশিপ করেছে। তবে আপনি রাওয়ালপিন্ডি টেস্টে যদি খেয়াল করে থাকেন, প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার, থার্ড ডেতে ব্যাটিং করাটা আরেকটু ইজিয়ার। এবং রাওয়ালপিন্ডি টেস্টে আমরা গেল 4-5টা টেস্টে যদি দেখি, প্রতি ইনিংসেই ফার্স্ট ইনিংসে বড় রান হয়েছে, 650, 550, বা শেষ 2টা ইনিংসে আমরা দেখেছি প্রায় 500 মতো রান হয়েছে। তো সেই তুলনায় সেটা যদি আপনি ক্যালকুলেশন করেন, হ্যাঁ, যে আর্লি ব্রেক থ্রুগুলো বাংলাদেশ পেয়েছে সেটার হিসাব করলে হয়তো বলবেন যে পাকিস্তান সমানে সমান আছে। তবে আপনি যদি ইতিহাস ঐতিহ্য চিন্তা করেন বা রাওয়ালপিন্ডি টেস্টের শেষ 4-5টা ম্যাচে কী ধরনের অবস্থা গিয়েছে সেটা বিবেচনা করলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাংলাদেশ খানিকটা হলেও আসলে এগিয়ে থেকে দ্বিতীয় দিনটা শুরু করবে। এবং দ্বিতীয় দিন যদি আর্লি মর্নিংয়ে খেলা শুরু হয়, সময় মতো খেলা শুরু হয়, নিশ্চিতভাবে মুভমেন্ট থাকবে ক্রুশাল। সবসময় টেস্ট ক্রিকেটে প্রথম সেশনটা খুব বেশি ক্রুশাল, সেকেন্ড ডেটাও আসলে ঠিক তেমনটাই হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.